সমষ্টিকরণ সূত্র, এসের সূত্র বলে সংক্ষেপে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কি বলছে? কোন বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদকে স্থির থাকে, তবে বিক্রিয়াটি এক বা একাধিক ধাপে ঘটুক না কেন মোট তাপশক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। অর্থাৎ একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক অবস্থা ও চূড়ান্ত অবস্থার উপরে নির্ভর করে, বিক্রিয়ার পদ্ধতি বা পথের উপর নির্ভর করে না। ওকে, ব্যাপারটা কি তুমি বোঝার চেষ্টা করতে হবে। মনে করো তোমার বিক্রিয়ক হচ্ছে এ, দেখো তোমার বিক্রিয়ক হচ্ছে এ, তুমি এ তে আসো, তোমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এ, তুমি যাইতে চাও বি তে, ঠিক আছে? তোমার টাইম কোথায় যাও? বি তে যাও। ওকে, বি তে যাও। এখন ধরো তুমি এ থেকে বি তে তিনটা রাস্তা ধরে যাইতে পারো। তুমি এ থেকে বি তে সরাসরি চলে যেতে পারো, সরাসরি চলে গেলে মানে একটা সিঙ্গেল রিঅ্যাকশনের মাধ্যমে তুমি কি এ থেকে বি তে চলে গেলা, এবং এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান মনে করো ডেল্টা এইচ কত 1, ডেল্টা এইচ 1। ওকে, এখন তুমি বললা কি আচ্ছা ঠিক আছে আমি এ থেকে বি তে ডাইরেক্টলি যাব না, আমি প্রথমে এ থেকে সি তে যাব একটা বিক্রিয়ার মাধ্যমে, দেন আমি সি থেকে আরেকটা বিক্রিয়ার মাধ্যমে কোথায় পৌঁছাবো? বি তে পৌঁছাবো। এবার স্টেপ কয়টা? দুইটা। তাহলে ধরো এ থেকে সি তে গেলে এনথালপি পরিবর্তন মনে করো ডেল্টা এইচ 2, আর সি থেকে বি তে গেলে এনথালপি পরিবর্তন মনে করো ডেল্টা এইচ 3, কিন্তু টোটাল এনথালপি কি থাকবে? টোটাল এনথালপি চেঞ্জ কি থাকবে? সমান থাকবে। মানে এই ডেল্টা এইচ 1 টা হবে ডেল্টা এইচ 2 প্লাস কি ডেল্টা এইচ 3, মোট এনথালপি পরিবর্তনটা কি থাকবে? সমান থাকবে। ওকে, আবার এমনও হইতে পারে তুমি বললে আচ্ছা ঠিক আছে আমি 2 স্টেপে যাব না বিতে, আমি 3 স্টেপে যাব বিতে। প্রথমে আমি এ থেকে কোথায় গেলাম? বি তে গেলাম, এনথালপি চেঞ্জ কত ধরলাম কত? ডেল্টা এইচ 4। দেন আমি ডি থেকে ই তে গেলাম, এই স্টেপে এনথালপি চেঞ্জ হলো কত? ডেল্টা এইচ 5। দেন আমি ফাইনালি ই থেকে কোথায় পৌঁছালাম? বি তে পৌঁছালাম, এবার এনথালপি চেঞ্জ হলো কত? ডেল্টা এইচ 6। তাহলে এইবার এই ডেল্টা এইচ 1 টা কি হবে বলো? এটা হবে ডেল্টা এইচ 4 প্লাস ডেল্টা এইচ 5 প্লাস ডেল্টা এইচ 6। বুঝলে বললাম কিনা? তাহলে স্টেপ একটা হোক মাল্টিপল হোক যাই হোক না কেন মোট এনথালপি পরিবর্তন সর্বদা কি থাকবে? সমান থাকবে। এটা হচ্ছে আমাদের হেসের সূত্র। খুবই সিম্পল। তো তুমি দেখবে যে তোমাদের একটা এমসিকিউ আসবে এরকম একটা ডায়াগ্রাম থেকে, বুঝছো আমার কথা? হেসের সূত্র ডায়াগ্রাম থেকে এরকম একটা এমসিকিউ তোমাদের থাকবে, দেখো তুলে ফেলো এটা খাতায়, এই ডায়াগ্রামটা তুলো। বুঝছো সাবিয়া? কিসে চেহারাতেই বুঝতে বুঝতেছি কিছু বলবো তোমার সব কিছুই বুঝে না, বুঝার ভান করো আর কি। বুঝছো নিশাত তসলিম? সেই হাসি তোমার, এই হাসি দিলে তুমি পরিবেশ অন্যরকম করে ফেলছো। কি খাইছো দুপুরে? ও মাই গড, ঠিক আছে। বিফ চিকেন নাকি মাটন? কোনটা? বিফ। সেই কি করে রে ভাই? বিফ চিকেন নেই ভাই, বিফ চিকেন অথবা লাগাইছে কারণ দিয়েছে ভালো কথা। বিফ চিকেন একটা নাম করে
রেডিমেড আইনা দিছে আর কি প্র্যাকটিক্যাল যে টাকার খেলা টাকা দিবা সব রেডি কত দেওয়া লাগে 100 500 দেওয়া লাগতে পারে পরিস্থিতি 100 ভাই বুঝছি ডায়াগ্রামটা ইজি সহজ এবার আসো তাহলে আমরা এবার একটা ইকুয়েশন লিখতে পারি না বলো কি লিখতে পারি ডেল্টা h1 সমান ডেল্টা h2 প্লাস ডেল্টা h3 সমান কত ডেল্টা h4 প্লাস ডেল্টা h5 প্লাস ডেল্টা h কি 6 এটা লেখা যাবে না লেখা যাবে আচ্ছা এবার আসো আরেকটা ডায়াগ্রাম দেখো এটা আরো সিম্পল ধরো তুমি ইনিশিয়ালি এ তে আসো তোমার টার্গেট কোথায় যাওয়া বি তে যাওয়া তাহলে আমি যদি এ থেকে বি তে ডাইরেক্টলি যাই তাহলে আমাদের এনথালপি চেঞ্জ কত ডেল্টা এইচ বাট আমি ধরো আমি প্রথমে এ থেকে সি তে গেলাম এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ1 সি থেকে ডি তে গেলাম এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ2 ডি থেকে এবার ফাইনালি কোথায় পৌঁছলাম বি তে পৌঁছলাম এবার এনথালপি চেঞ্জ কত ডেল্টা এইচ3 তো অ্যাকর্ডিং টু হেসেস ল কি লেখা যাবে ডেল্টা এইচ ডেল্টা এইচ1 ডেল্টা এইচ2 ডেল্টা এইচ3 ঠিক আছে তাহলে এই ডায়াগ্রামটা আঁকো তাহলে এনথালপি তাহলে একটা কি ধরনের ফাংশন বলি এনথালপি হচ্ছে একটা স্টেট ফাংশন বুঝো স্টেট ফাংশন জিনিসটা হচ্ছে অর্থাৎ এখানে টোটাল যে এনথালপি চেঞ্জ আছে এটা হচ্ছে শুধু ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপরে নির্ভর করে মাঝখানে কি আছে এটা ডাজন্ট ম্যাটার তুমি 3 ধাপে যাও বিতে 10 ধাপে যাও 100 ধাপে যাও যত ধাপেই তুমি বিতে পৌঁছাও না কেন এনথালপি চেঞ্জ সর্বদা কি থাকবে সেম থাকবে এই জন্য এটাকে বলে স্টেট ফাংশন মানে এটা শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কি তার উপর কি করে নির্ভর করে তাহলে তোমার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি ফিক্স থাকে এটা যদি চেঞ্জ না হয় তাহলে তুমি যেই পথই অবলম্বন করো না কেন মোট এনথালপি পরিবর্তন সর্বদা কি থাকবে সমান থাকবে ঠিক আছে ওকে যেমন ধরো তুমি একটা বস্তুকে ধরো এটা এখানে বস্তুটা আছে কলমটা এটাকে তুমি যেই পথেই তুমি ওইখানে উঠাও না কেন টোটাল বিভব শক্তি সেমই থাকবে না তুমি আমাকে বলো তো এইভাবে নিয়ে গেলেও সেম সোজা নিয়ে গেলেও সেম এইভাবে ঘুরে নিয়ে গেলেও কি সেম হবে কিনা তার মানে বিভব শক্তির বিষয়টা কিন্তু পথের উপরে নির্ভর করে না কথাটা বুঝতে পারছো জাস্ট আদি অবস্থা শেষ অবস্থার উপর নির্ভর করে তাহলে এগুলো স্টেট ফাংশন যে আরো অনেক ডিপলি পড়াশোনা আছে এগুলো তোমার এখন দরকার নেই সো এবার ব্যাপারটা দেখো বুঝছি এটা ভাই ইজি এবার চলো আমরা কিছু ম্যাথ সলভ করি এসলো থেকে এবার কিছু বিক্রিয়া দেখো যেমন দেখো ধরো তুমি মিথেনকে দহন করছো সম্পূর্ণ দহন তাহলে দহন করে ধরো মিথেনকে 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে আমরা পাইছি কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং 2 মোল জলীয় বাষ্প ডেল্টা এইচ কত -802 কিলোজুল আর্সেন গ্যাস তাহলে এটা হচ্ছে একটা স্টেপ কয়টা স্টেপ একটা সিঙ্গেল স্টেপ এখন আমি চাইলে এই বিক্রিয়াটা কি দুইটা স্টেপে ঘটাইতে পারি কিভাবে প্রথমে আমি করলাম কি মিথেন গ্যাসকে 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পেলাম আর 2 মোল তরল পানি পাইলাম দেখো এইখানে তোমার কিন্তু পানি কোন স্টেটে পানির ভৌত অবস্থায় হচ্ছে গ্যাস কিন্তু এখানে প্রথম ধাপে পানির ভৌত অবস্থাটা কি বলো লিকুইড ঠিক আছে না এইবার ডেল্টা দেখো কত -890 কিলোজুল 90 কিলোজুল ঠিক আছে এবার মনে করো আমি কি করলাম এই 2 মোল পানিকে তাপ দিয়ে আমি কি করলাম 2 মোল জলীয় বাষ্প পরিমাণ করলাম এটা খুবই স্বাভাবিক পানিকে তার লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে নিতে হলে হিট দিতে হবে না নাকি হিট বের করতে হবে কোনটা অবশ্যই লিকুইড থেকে গ্যাসে নিতে গেলে পানিকে হিট তোমাকে বাইরে থেকে দিতে হবে তাহলে হিট বাইরে থেকে দেওয়া মানে কি ডেল্টা এইচ পজিটিভ তাহলে ডেল্টা এইচ দেখো +88 না +88 এবার তুমি যদি এই দুটো রিঅ্যাকশন অ্যাড করে দাও
ঠিক আছে না, অ্যাড করে দিলে কি হবে দেখো, 2 মোল পানি তরল পানি 2 পাশ থেকে কাটা যাবে না, কাটা যাবে কিনা বলো, কাটা যাবে। তাহলে দুটো বিক্রিয়া অ্যাড করলেই দেখো তুমি আবার উপরের বিক্রিয়াটা পেয়ে গেছো। এখন দেখো -890 সাথে 88 যোগ করলে আবার কত হবে, -802 হবে কিনা। তাহলে দেখো, তাহলে আমি এক ধাপে ঘটাই আর একাধিক ধাপে ঘটাই না কেন পুরো বিক্রিয়াটাকে ডেল্টা এইচ কি সেম চেঞ্জ হবে। বুঝতে পারছো? ওকে, লিখে নাও। সারা নিউ মার্কেট যাও, একটু সাবধানে থাকো, তোমাদের নিউ মার্কেট এরিয়াতে কিন্তু ছিনতাইকারী বেশি। কখন ফোন টোন নিয়ে রাখছো, চলে যাবে টেলিফোন। হ্যাঁ, মানি ব্যাগে বেশি টাকা পয়সা রাখবা। তবে কলেজ পড়ুয়া বলবানদেরকে টার্গেট করে না এরা, কারণ এরা জানে কলেজ পড়ুয়া বলবানদের এমনি ফুটিং দেবে, তবে 20 টাকা বেশি থাকে না, এদেরকে টার্গেট করে দেবো ভাব নাই। ঠিক আছে, পরে বলো যে না, এই চিন্তা করে কি করবো, এর কাছে 20 টাকা বাস ভাড়া আছে খালি। ঠিক আছে, যেমন নিউ মার্কেট মোড়ে কিন্তু প্রচুর চোরাই মোবাইল পাওয়া যায়, অনেক দামি দামি আইফোন, স্যামসাং গ্যালাক্সি, যেটা ফোল্ডেড ফোন আছে না, সব পাওয়া যায় নিউ মার্কেটে, চিপা চাপায় সব পাওয়া যায়। জুতা পাবা, জুতা একদম নতুন জুতা পাবা, বুঝছো, নাইকির জুতা পাওয়া যায় না, এটা চোরাই করা জুতা। এই যে মসজিদে যে জুতাগুলো চুরি হয়, ঠিক আছে, এগুলো পাওয়া যায়। যায় না, বাট অনেকে মনে করো ব্যাপারটা এরকম, মনে করো তুমি চকবাজারে গেছো তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, লেটস সে, ঠিক আছে, চকবাজারের সাথে দেখা করতে গেছে, নাইকি একটা জুতা পরে গেছে তুমি, এমন তোমার কাছে মনে হলো যে না, আসল নামাজের আনন্দ দিচ্ছে, নামাজটা একটু পড়তে যাই, পড়ে আসি, জুতাটা একটু নিচে রাখলা, নামাজটা পড়তে গেল হইছে, তোমার ওই জুতা তুমি আমি একটা জুতা পড়তে গেছিলাম, নামাজ পড়তে গেছি, এই যে দুবাই রাখছিলাম ভেতরে, তাও নিয়ে গেছে। তাইলে চোরের কোনো ধর্ম নাই, কথা বলছো, মসজিদের ভিতর থেকে চুরি হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ, চোরের কোনো ধর্ম নাই, ও চুরি করবে এমনি। আর মেয়েরা হচ্ছে যে কোনোভাবেই কানে কোনো অলংকার করবে না, কান ছিঁড়ে নিয়ে যাবে, কথাটা বুঝতে পারছো, সাবধান। তুমি দামি দূর পড়ছো, তোমার ধরো টার্গেট করছে, দুই দিক থেকে দুজন টান নিবে। ধরো তুমি রিক্সা বসে আসো, তো পাশ দিয়ে মোটর নিয়ে যাবে, মোটরসাইকেল টান দিয়ে পুরো নিয়ে যাবে, পুরো সাবধান। গলায় তো কোনো মোটি গহনা করা যাবে না, এই যে মানে অনেক মহিলারা কিন্তু শিকার, ঢাকায় শহরে প্রত্যেক দিন হয়, গলায় এগুলো করে গহনা টহনা পরে একদম ছিঁড়া বিনা নিয়ে চলে যায়। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে, যারা মেয়েরা যারা বোরকা পরো, অবশ্যই অবশ্যই রিক্সা ওঠার সময় বোরকা সাবধান, পরে দেখা যাবে যে রিক্সার চাকার সাথে বোরকা পচে তুমি আহত হয়ে গেছে, খুবই বিপজ্জনক, এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো বুঝছি না, তো নেক্সট চলো আরেকটা রিঅ্যাকশন দেখি, যেমন ধরো এটা, ধরো তুমি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছো, কি পাইছো, কার্বন ডাই অক্সাইড, এই বিক্রিয়ার ডেল্টা এস কত, -393.5। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হইছে, তাহলে আমি চাইলে মাল্টিপল স্টেপে ঘটাতে পারি। কিভাবে? প্রথমে আমি কার্বনকে অল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করলাম, কার্বন মনোক্সাইড, দেন এই কার্বন মনোক্সাইডকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করলাম, কার্বন ডাই অক্সাইড। এই দুটো বিক্রিয়া অ্যাড করো, দেখবে যে আগের বিক্রিয়াটা তুমি পেয়ে যাবে। তাহলে বিক্রিয়া অ্যাড করলে ডেল্টা এইচ এর মানগুলো কি হবে, অ্যাড হবে। বুঝতে পারছো কিনা? বিক্রিয়া যোগ করলে ডেল্টা এইচ এর মানগুলো যোগ হবে। লিখো।
আমি থাকবো রুমে, যার যে সমস্যা তুমি নিয়ে আসবা। আমি সাজেশন বুঝাচ্ছি, বুঝানোর সাজেশন দিই প্রায় কি মারা খাওয়া যখন নিশ্চিত, সেটা কি গ্রহণ করাই শ্রেয়। শুনলাম এসএসসি আর এইচএসসি নাকি বিষয় কমবে, বিষয়গুলো সমান কমবে আমাদের কিছু হবে না, আমাদের চিন্তা করে লাভ নেই। ইন্টারে আমাদের তো কমবে না, মানে আমাদের কাছে তো আমাদের ওই জন্য চিন্তা করে ইন্টারে ইয়া তো ইন্টারে একটা কাজ করা উচিত, যেমন বাংলা দুইটা পত্র আসলে দরকার নেই, বাংলা দুইটা পত্র দিলে শুধু বাংলা একটাই পত্র বাংলা আদৌ আসলে সত্যি কথা বলবো ইন ফিউচারে আর কাজে লাগবে না, ঠিক আছে। মানে ইউনিটের জন্য তাও লাগে। ইংরেজিও সেম, ফার্স্ট নোট সেম, মিলে একটা এটা হলো লোডটা কমে যাবে না, দুইটা পেপারে লোড কমে যাবে, ঠিক আছে। আর বাকিগুলো কি আছে, অনেকে বলছে যে অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে দিবেন, এটা ঠিক না, ঠিক আছে। কারণ যারা ডাক্তারি করবে ওদের বায়োলজি লাগবে, ঠিক আছে, আর যারা ইঞ্জিনিয়ারিং করবে ওদের তো ম্যাথ লাগবে, ঠিক আছে। সেগুলো আসলে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, অপশনাল এটা তো বেসিক সায়েন্স, ঠিক আছে। একটা ছাত্র যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিকই না জানে ভবিষ্যতে কি করবে, ঠিক আছে। বাংলা বাদ দেওয়া যেমন এসএসসি তে কিছু উদাই, যেমন এসএসসি তে হচ্ছে যে সমাজ কোনো দরকার নেই, তারপরে হচ্ছে রিলিজিয়ান ক্লাস 8 পর্যন্ত এনাফ, ঠিক আছে, ধর্ম, ওকে। ভাই আপনার তো শিক্ষামন্ত্রী হচ্ছে আসলে তবে আরো কিছু আছে, শারীরিক শিক্ষা টিকা ওগুলো পড়া লাগে না, এগুলো বাদ। ফ্রি মার্ক দেয়। আবার 10 এর যে আইসিটি এটা বাদ দিতে হবে, কোনো দরকার নেই। এই পজিশনের এমসিকিউ দিয়ে কি শিখতেছে না শিখতেছে তো প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো একটা মোবাইল ইউজ করতে পারে, এটা 10 এর বাচ্চা তো মোবাইল ঠিক ইউজ করতে পারে, ও ল্যাপটপ ইউজ করতে পারে, ও তো পিসি ইউজ করতে পারে না। তো বই মুখস্থ করে, বই গাইড থেকে এমসিকিউ এভাবে করে লাভ। আর তোমরা যারা আসো ছেলেরা হচ্ছে ভুলেও সিইসি সাবজেক্ট হচ্ছে নিবা না, গ্রাজুয়েশনটা। হ্যাঁ না, আমার সময়ের পরিস্থিতি ভিন্ন ছিল, ওই সময় এটা নাম্বার 1 সাবজেক্ট ছিল বাংলাদেশে। ডাউনলোড করে আমি যখন আপনি যখন চান্স পাইছেন ওখানে দুটো ভাই আবার কথা বলতে হইতে পারে। আর যারা ছেলেরা আছে তোমরা এই চারটা সাবজেক্ট তোমরা আমি তোমরা ট্রিপলি পড়বা, নাহলে মেকানিক্যাল পড়বা, নাহলে সিভিল পড়বা। এই তিনটার মধ্যে যে কোনো একটা পড়ার চেষ্টা করো। আর মেয়েরা যারা ডাক্তারি পড়বা, ডাক্তারি পড়তে চাও, তাদের ফিউচার জিরো, ঠিক আছে। ডাক্তারদের অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে। তো যারা ডাক্তার আসলে হইতে চাও, খুবই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবা। তবে তুমি যদি ডাক্তারি পড়তে চাও, তোমাকে মিনিমাম এই কথা ওরা যারা ডাক্তারি আসলে পড়তে চাও, তোমার প্যাশন আছে তুমি ডাক্তার হবে, তুমি 10 থেকে 12 বছরের বাজেট নিয়ে মাঠে নামবা, বুঝছো কিনা। মানে তোমার ফ্যামিলির তোমাকে আরো 10-12 বছর চালাইতে হবে, এরকম সামর্থ্য যদি থাকে তাইলেই তুমি ডাক্তারি পড়তে যাও। আর যদি তোমার এরকম হয় যে না আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আমাকে গ্র্যাজুয়েশনের পরপরই ফ্যামিলিকে প্রোভাইড করতে হবে, তাহলে আল্লাহর রাস্তায় ভাই ডাক্তারি পড়িও না, মাঠে মারা যাবে শেষ, ঠিক আছে। সো বি কেয়ারফুল, ঠিক আছে, খুবই বাজে অবস্থা, ঠিক আছে। আর বাংলাদেশে যারা পলিসি মেকার, মানে যারা উপর মহলে বসে আছে, এসির বাতাসে বসে বসে যারা ডিসিশনগুলো মেক করে, এদের মাথার মধ্যে গোবর ফেলে কিছু না, ঠিক আছে। ওকে, তুমি কিছুই করতে পারবে না, খালি চায়া চায়া দেখবে যে তোমার শরীরে বায়ু চলছে, তোমার কিছু করার থাকবে না, কারণ সিস্টেম তোমাকে শেষ করে দিবে। এই দেশের সিস্টেম এতটা বাজে। আগে যারা ডাক্তার হয়েছে এখনো সময় আছে, তুমি সিদ্ধান্তটা দ্রুত নাও, ঠিক আছে। আগে কি ডাক্তারি তুমি করবা কিনা। আর অনেকে মনে করো পাবলিকে সিট করে ডাক্তারিতে, এই পাবলিকে সিট কয়টা? 5-6 হাজার হবে, কিসের 5,000 সিট? 5,000 আছে। আচ্ছা, তো
5000 সি হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিবে 2 লাখ ধরো 1.2 লাখ পরীক্ষা দিবে 1,20,000 ধরো এক্সাম দিবে ঠিক আছে না ধরো পাবলিকই সিট আছে 5000 মানে ডাক্তার ঠিক আছে এখন এই 5000 জনের বাইরের মানুষজন আমি দেখছি এরা হচ্ছে ভাই 60 থেকে 70 লাখ টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে পড়তেছে বহুত পোলাপান তুমি কি অ্যাফোর্ড করতে পারবে এত টাকা অ্যাফোর্ড করতে পারলে ভালো তুমি নিজের বাপের দিকে তাকাও তোমরা এখানে নেভিওয়ালার ছেলে পেলে তোমার বাপের আছে 70 লাখ টাকা আছে তোমার আব্বু আছে তাহলে তোমার হাতে অপশন এখন একটাই একটাই অপশন ওয়ান এন্ড অনলি অপশন চান্স পেতে হবে এই 5000 জনের মধ্যে থাকতে হবে বুঝছো আমার কথা যদিও প্রাইভেট মেডিকেল টু মেডিকেল টাকা একটু ভেরি করে কম বেশি বাট অন এভারেজ তো 50 লাখ মাস তাও এটা হলো যে শুধু ভার্সিটির পড়াশোনার কস্ট তুমি তোমার ডে টু ডে লাইফে চলার জন্য তোমার প্রতি মাসে কম হইলে 10,000 লাগবে বুঝছো 10,000 লাগবে মিনিমাম 10,000 এর ধরলাম তাহলে ধরো 5 বছরে কয় মাস 60 মাস 60 মাস এই 60 কে তুমি আরো 10 দিয়ে গুণ দাও 10,000 দিয়ে গুণ কত আসবে 6 লাখ টাকা এই 6 লাখ টাকা তোমার থাকা খাওয়াতে যাবে কথাটা বুঝতে পারছো কিনা ওকে তখন এর সাথে আরো 6 যোগ করো 60 ধরে 52 এরপর আল্লাহ না করো তুমি যদি কোনো ফিজিক্যাল ইস্যুতে পড়ো মানে মেডিকেল ইস্যুতে পড়ো কেউ তোমার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় তুমি অসুস্থ হয়ে যাও বাড়তি খরচ কথাটা বুঝতে পারছো কিনা সো এই জন্য খুব ঠান্ডা মাথায় তুমি সিদ্ধান্তগুলো নিবা ঠিক আছে নালে কিন্তু ভবিষ্যতে কপালে শনি আছে চল এর পরের আমরা হেসের সূত্রের প্রয়োগ দেখবো আমরা এবার এগুলো এখন দরকার নাই এগুলো স্কিপ চলো এই ম্যাথটা আমরা করব এখন এক্সাম্পল 15 এটা হচ্ছে 2856 এর সাথে অনেক আগে তখন তোমার জন্ম হয়নি বুঝছে দেখো কি বলছে হেসের সূত্র প্রয়োগ করে নিম্নলিখিত বিক্রিয়ার এনথালপি অনুপাত নির্ণয় করো অর্থাৎ পরীক্ষা কোশ্চেনগুলো এভাবে আসবে তোমাকে একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ডেল্টা এইচ এর মান তোমার বের করা লাগবে কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ডেল্টা এইচ এর মান তোমাকে বের করতে বলবে আর দুই তিনটা বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান দেওয়া থাকবে মানে দেখো এখানে তোমার 1 2 3 তিনটা বিক্রিয়া দেওয়া আছে সমতা করেও দেওয়া আছে এবং ডেল্টা এইচ এর মান দেওয়া আছে তাহলে এই তিনটা বিক্রিয়ার সহায়তা নিয়ে তোমাকে কোথায় পৌঁছাতে হবে এই এক নাম্বার রিঅ্যাকশনটাতে তোমাকে পৌঁছাতে হবে মানে এই তিনটা রিঅ্যাকশনের উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে এগুলা করে ফাইনালি কোথায় রিচ করতে হবে এই এক নাম্বার রিঅ্যাকশনে তোমাকে রিচ করতে হবে আচ্ছা চলো এখন আমরা কিভাবে সলভ করব তো কিভাবে বোঝার চেষ্টা করো তুমি দেখো তুমি যে রিঅ্যাকশনে পৌঁছাইতে চাও এই রিঅ্যাকশনে মিথেনটা কোথায় বলো তো মিথেনটা কোন দিকে আছে মিথেনটা হচ্ছে যে ডান দিকে আছে মিথেনটা ডান দিকে আছে কিন্তু আমার যে এক নাম্বার বিক্রিয়াটা দেওয়া আছে এখানে মিথেন কোথায় আছে এখানে মিথেন বাম দিকে আছে তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা তুমি প্রথমেই এক নাম্বার বিক্রিয়াটাকে রিভার্স করবে আচ্ছা তাহলে দেখো এখন আমরা একটা কাজ করি আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য এই যে ডেল্টা এইচ গুলো দেওয়া আছে এগুলোকে আমরা ধরে নেই যে প্রথম বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানকে আমরা x ধরি দ্বিতীয় বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানকে আমরা y ধরি আর তৃতীয় বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানকে আমরা z ধরে নেই হিসাব ক্যালকুলেশনে একটু সুবিধা রাখার জন্য এখন তাহলে প্রথম বিক্রিয়াটা যদি উল্টাই তাহলে আমরা কি হবে বলো তো আমরা কি করছিলাম মনে আছে যদি আমরা রিঅ্যাকশন উল্টায় দিই তাহলে ডেল্টা এইচ এর মান কি থাকে সেম থাকে বাট চিহ্ন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এটা যদি x হয় তাহলে এটাকে উল্টাইলে ডেল্টা এইচ এর কত হয়ে যাবে -x আচ্ছা এটা আমরা করলাম ওকে এবার লক্ষ্য করো এবার দেখো তুমি যে রিঅ্যাকশনে পৌঁছাইতে চাও ওই রিঅ্যাকশনে H2 এর পাশের সংখ্যাটা দেখো তো কত 2 না H2 এর পাশের সংখ্যাটা 2 কিন্তু তুমি 3 নাম্বার রিঅ্যাকশনে দেখো তো 3 নাম্বার রিঅ্যাকশনে H2 এর পাশের সংখ্যা কত
1, তাহলে এই জন্য কি করতে হবে আমাকে এই H2 এর বামে কত নিয়ে আসতে হবে 2 নিয়ে আসতে হবে। এই জন্য আমি কি করব আমি 3 নাম্বার রিঅ্যাকশনটাকে 3 দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব 3 নাম্বার রিঅ্যাকশনটাকে 2 দিয়ে গুণ করব যাতে করে H2 এর পাশে আমরা কত আনতে পারি 2 আনতে পারি। তাহলে কি হবে দেখো যদি 2 দিয়ে গুণ করলে কি হবে বলো 2H2 O2 থেকে কি পাবো 2H2। আর তোমাদের এটা পড়ানো হয়েছে না যে যদি কোনো বিক্রিয়া কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো তাহলে ডেল্টা H এর মানকেও কি ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই বিক্রিয়ার ডেল্টা H আগে কত ছিল z, তাহলে 2 দিয়ে গুণ করার পর নতুন ডেল্টা H কত হবে 2z, বুঝছি 2z হবে। আচ্ছা আর এবার লক্ষ্য করো এই যে রিঅ্যাকশনে আমি পৌঁছাবো এখানে কার্বন কোথায় বামে, এবং সেকেন্ড রিঅ্যাকশনে দেখো কার্বন কোথায় বামে, তার মানে এইখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই, এটা তুমি অ্যাজ ইউজুয়াল লিখে দাও কার্বন প্লাস অক্সিজেন থেকে এই কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে এবার তুমি কি করো এবার তুমি এই তিনটা রিঅ্যাকশন অ্যাড করো, এই তিনটা রিঅ্যাকশন কি করো অ্যাড করো, অ্যাড করে দেখো কি অবস্থা। দেখো তো অ্যাড করলে কি হবে, অ্যাড করলে দেখো এই যে 2 মোল পানি বামে আছে 2 মোল পানি কোথায় আছে ডানে, তাহলে এই দুইজন কি হবে ক্যান্সেল, এই দুইজন ক্যান্সেল হবে, এই দুইজন ক্যান্সেল হবে। এরপরে দেখো এরপরে তুমি দেখো যে এখানে যে তোমার CO2 আচ্ছা এবার দেখো এই যে আমি যদি এই দুটো রিঅ্যাকশন যোগ করি তাহলে O2 কয়টা পাবো বলো তো 2টা O2 পাবো না, তাহলে 2টা O2 কোথায় আছে বামে, 2টা O2 কোথায় আছে বামে, আবার দেখো 2টা O2 কোথায় আছে ডানে, তাহলে অক্সিজেন গুলোও ক্যান্সেল হলো। এরপরে দেখো আর কি ক্যান্সেল করতে হবে CO2 প্রথম লাইনে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, দেখো এই যে কার্বন ডাই অক্সাইড একটা ডানে কার্বন ডাই একটা কি বামে, তাহলে যোগ করলে এই দুটো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হলে ফাইনালি তুমি তোমার কাঙ্ক্ষিত বিক্রিয়াতে পৌঁছে যাবা। ঠিক আছে না, এখন তিনটা বিক্রিয়া যোগ করছি মানে কি এই সবগুলো ডেল্টা H এর মান কি হবে যোগ হবে না, তাহলে কি হবে -x + 2z + কি y। ঠিক আছে এবার কিছুক্ষণ আগে তুমি এই মানগুলোকে x y z ধরছিল না, ঠিক আছে না, ওই মানগুলো এবার বসায় দাও। ঠিক আছে না, যেগুলোকে তুমি x y z ধরছিলা ওগুলোকে এখানে বসায় দাও, তাহলে কি হবে ডেল্টা H এর মান চলে আসবে। তো এগুলো অলওয়েজ তুমি কি করবা এরকম x y z ধরে সলভ করার চেষ্টা করবা, তাহলে তোমার হিসাবের যে কমপ্লেক্সিটিটা একটু কমে আসবে, নাহলে তোমাকে বারবার এই মানগুলোকে কি করতে হবে মাইনাস প্লাস ভেজাল। বলা ঠিক আছে আছে এত কম দিচ্ছে কি আমরা রাখছে 370 হ্যাঁ ঠিক আছে থাক ভাই পার্সোনাল কি হলো গাড়ি কোন দিছে ভাই মুখে যে হাসি চলে আসছে ভাই চলো। ভালো আছে এরকম কিছু এক ফ্রেন্ড ফোন দিচ্ছে ওই তো চলো বুঝছি না, তাহলে এগুলো কি করতে হবে এগুলো আসলে কোনো মানে স্পেসিফিক কোনো রুল নাই যেগুলো কিভাবে তুমি সলভ করবা, তোমার নিজে থেকে বুঝতে হবে কখন তুমি জিনিসটাকে উল্টাবা, কখন তুমি গুণ করবা, কখন তুমি যোগ করবা, এই বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে বিল্ড হবে, এগুলো কোনো রুল নাই প্রপার রুল নাই যে এই রুলে আগাইলে মিলবে, বুঝছো কিনা নিজে থেকে বুঝতে হবে কোনটা কোন বিক্রিয়াকে উল্টাইতে হবে, কোন বিক্রিয়াকে গুণ করতে হবে, কখন যোগ করতে হবে, বুঝছি কিনা। ওকে তো এইটাতে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, তবে এগুলো অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, কলেজের পরীক্ষা আসার সম্ভাবনা কম। চলো ক্লিয়ার লিখো তুমি লিখো Yes. এখন তোমার হচ্ছে ভাই পড়াশোনা করতে হবে বেশি, তুমি এখন যদি নিস্তেজ হয়ে যাও তাহলে কেমন করবে ভাই কতদিন দেখতে খেলা হয় কিসের বেশি করে আসলে বিশ্বকাপের প্রথম এক মাসে খেলার মতো কোনো মজা থাকবে না, কারণ এগুলো হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ। হ্যাঁ ভাই নকআউটে আলোচনা করতে আমি তো একটা ম্যাচও দেখবো না, আমি ডিরেক্ট ফাইনাল দেখবো। আমরা দেখবেন না না এখন একটু পোকার খেলতেছে ভাই লেজেন্ডে জানেন না হ্যাঁ লেজেন্ডে জানেন না এখন মাস্টার গেছে চলে যাবেন ভাই দেখেন আসলে চলে গেছে পোকার
চলে এটা ওর লাভ ভালো যে দাঁড়াস থেকে নিচে চাপ সেকেন্ড কি নিয়ে আসছিল অনেক অপশন আছে আর বেশিরভাগ কাজ করে না কল দেওয়া যায় কাজ করে লাইভ চিনা তো হ্যাঁ বাংলা একদিন থাকবে একদিন থাকে নাকি চলো জানলো আমাদের নেক্সট কি কোশ্চেন আছে দেখি শেষ তাহলে আমাদের তাপ প্রসারণ শেষ আগামী দিন আমরা চ্যাপ্টার 3টা রিভাইজ করব সিলেবাস শেষ ঠিক আছে শুরু করলাম